স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। তাই নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারা, পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জিন্দাবেস্তা, মহাকাব্য, ঋগ্বেদ না সামবেদ? উত্তর হবে ঋগ্বেদ। তাহলে আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান হলো ঋগ্বেদ। পরের প্রশ্ন, ঋগ্বেদের রাজা ছিলেন ড্যাশ গোষ্ঠীর প্রধান, রাজ্যের প্রধান, সমাজের প্রধান না দেশের প্রধান? উত্তর হবে গোষ্ঠীর প্রধান। তাহলে ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। প্রশ্ন, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র, শ্রাবস্তি, বারাণসী না বিদেহ? উত্তর হবে পাটলিপুত্র। প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষা সাহিত্য হলো জেন্দাবেস্তা, রামায়ণ, মহাভারত, জাতক কাহিনী? উত্তর হবে জেন্দাবেস্তা। পরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষার সাহিত্য হলো জেন্দাবেস্তা। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ প্রবর্তন করেন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবক ধর্ম, হিন্দু ধর্ম? উত্তর হবে বৌদ্ধ ধর্ম। তাহলে গৌতম বুদ্ধ প্রবর্তন করেন বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন তোমাদের রয়েছে, ভারতের প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য, পল্লব সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য না গুপ্ত সাম্রাজ্য? তবে মৌর্য সাম্রাজ্য। তাহলে ভারতের প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য। প্রশ্ন, সিইউকি গ্রন্থটি লেখেন সুয়ানজাং, ফাসিয়েন, মাহুয়ান, বানভট্ট? উত্তর হবে সুয়ানজাং। দুই দাগে রয়েছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও একটি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? লিখবে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? লিখবে ভারত গোষ্ঠীর রাজা সুদাস ও বিরোধী 10টি গোষ্ঠীর রাজাদের মধ্যে 10 রাজার যুদ্ধ হয়েছিল। পরে সে মগধের প্রথম রাজধানীর নাম কিন্তু লিখবে রাজগৃহ বা রাজগীর। দ্বিতীয় রাজধানী ছিল পাটলিপুত্র। পরে হচ্ছে মেঘালিথ কি উত্তর লিখবে মেঘাধিল হলো বড় পাথরের সমাধি। পরে হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর লিখবে ত্রিপিটক পালি ভাষায় লেখা। প্রশ্ন, কোন মৌর্য সম্রাট পশু হত্যা বন্ধ করেন? উত্তর লিখবে সম্রাট অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেন। প্রশ্ন, অর্থশাস্ত্র বইটি কে লেখেন? উত্তর লিখবে কৌটিল্য। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, বেদের আর এক নাম শ্রুতি কেন? লিখবে বেদ শব্দটি বিদ বা জ্ঞান শব্দ থেকে এসেছে। আর যদি প্রাচীনতম সাহিত্য হলো বেদ। প্রথম দিকে বেদ লিখিত রূপে ছিল না, বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়। বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে এবং ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত, শুনে শুনে মনে রাখা হতো বলে এর আর এক নাম শ্রুতি। সভা ও সমিতি কি? বৈদিক যুগে তাদেরকে শাসন কাজে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য সভা ও সমিতি নামে পরিষদ ছিল। সভা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সভা গড়ে ওঠে। সমিতি গোষ্ঠীর সকলকে নিয়ে সমিতি গড়ে ওঠে। সভা ও সমিতিতে রাজাদের পরামর্শদান, যুদ্ধ ও রাজনীতি বিষয়ে আলোচনা হতো। পরে জনপদ কাকে বলতে? লিখে প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো। সাধারণভাবে বলতে গেলে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। পরে হচ্ছে ষোড়শ মহাজনপদ কাকে বলে? তো লিখবে জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ইউরোপ ও দক্ষিণ ভারতের 16টি মহাজনপদের কথা জানা যায়। এই 16টি মহাজনপদকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। পরে সাম্রাজ্য কাকে বলে? ভূমিকা রাজ্যের থেকে অনেক বড় এলাকা হলো সাম্রাজ্য। সম্রাটের শাসন এলাকা হলো সাম্রাজ্য। বৈশিষ্ট্য, 1 দিয়ে আয়তন, এক বিশাল অঞ্চল নিয়ে সাম্রাজ্য গড়ে ওঠে। 2, এক শাসন, এই বিশাল অঞ্চল এক শাসনের অধীনস্থ। জনসংখ্যা, সাম্রাজ্যের জনসংখ্যা লক্ষ লক্ষ হয়। এই বৈশিষ্ট্যগুলি সাম্রাজ্যের উপাদান বা এই বৈশিষ্ট্যগুলি হলো সাম্রাজ্যের উপাদান। 4 থেকে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 4 থেকে 5টি বাক্যের মধ্যে। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, চতুরাশ্রম প্রথা কি? উত্তর লিখবে আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস বিভক্ত। চতুরাশ্রম প্রথা 1 দিয়ে পয়েন্ট করবে ব্রহ্মচর্য।
এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গৃহ থেকে পড়াশোনা করত। 2 গৃহস্থ, পড়াশোনা শেষে ছাত্ররা নিজে বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গৃহস্থ নামে পরিচিত। বানপ্রস্থ, এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। 4 সন্ন্যাস, বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্রক ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। পরের প্রশ্ন, চতুরাশ্রম কি? পার্শ্বনাথ জৈনদের 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। এই 4টি মূলনীতিকেই বলা হয় চতুরাশ্রম। এগুলি হলো অহিংসা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, অপরের জিনিস ছিনিয়ে না নেওয়া ইত্যাদি। পরে হচ্ছে পঞ্চম মহাব্রত কি? পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন, যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পার্শ্বনাথের চতুরাশ্রম হলো কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4 নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পড়েছে সম্রাট অশোক কেন ধম্মনীতি অনুসরণ করেন? তো লিখবে সম্রাট অশোকের ধম্মনীতি অনুসরণের বিভিন্ন উদ্দেশ্য ছিল। পয়েন্ট করবে অশোকের ধর্মনীতির উদ্দেশ্য: 1 সামাজিক উন্নতি, অহিংসা ও মানবতার ভিত্তিতে অনুসৃত ধর্মনীতি পারিবারিক সামাজিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ প্রতিষ্ঠা। 2 সাম্রাজ্য রক্ষা, তিনি এর মাধ্যমে বিশাল মৌর্য সাম্রাজ্যকে রক্ষার জন্য সেনাবাহিনীর পাশাপাশি ধর্মীয় ভাবেকে কাজে লাগান। বৌদ্ধ ধর্মের অনুসারী হলেও ধর্ম সম্রাট অশোকের নিজস্ব উদ্ভাবন ছিল। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5। প্রথম, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলতে কী বোঝো? উত্তর লিখবে ইন্দো অর্থাৎ ভারতীয় উপমহাদেশ এবং ইউরোপ অর্থাৎ ইউরোপ মহাদেশে প্রচলিত বিভিন্ন ভাষার শব্দ বা অর্থগত মিল থাকায় এই ভাষাগুলিকে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার 1 দিয়ে পয়েন্ট করবে ভারতীয় ও উপমহাদেশে। এই ভাষাভাষী মানুষেরা প্রথমে পারস্য ও ইরানে বসবাস করত। এর ফলে ইন্দো ইরানীয় ভাষার সৃষ্টি হয়। জিন্দাবেস্তা এই ভাষাতে রচিত হয়। তারপর তাদের এই শাখা ভারতীয় উপমহাদেশে চলে আসে। এর ফলে ইন্দো আর্য ভাষার সৃষ্টি হয়। এই ভাষাতেই ঋগ্বেদ রচিত হয়। সংস্কৃত, হিন্দি, বাংলা প্রভৃতি ভাষাগুলি তারই অংশ। 2 ইউরোপ মহাদেশ, ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মানুষদের অন্য একটি গোষ্ঠী ইউরোপ মহাদেশে চলে যায়। ইউরোপের বিভিন্ন দেশে তাদের বিচরণ ও বসবাস বিভিন্ন ভাষায় জন্ম দেয়। পণ্ডিতদের মতে লাতিন, জার্মান, ইংরাজি, ফরাসি, স্পেনীয় প্রভৃতি আধুনিক ইউরোপীয় ভাষাগুলি এভাবে সৃষ্টি হয়। 3 শব্দ ও অর্থগত মিল, এই সমস্ত ভাষার কিছু শব্দ ও তার অর্থের মধ্যে মিল দেখা যায়। যেমন সংস্কৃত শব্দ মাতো ল্যাতিন মাতের এবং ইংরেজি মাদার এর অর্থ হলো মা। এই সমস্ত কারণে এই সমস্ত ভাষাগুলিকে একটি ভাষা পরিবার বলে। পরে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কি? ভূমিকা, গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ ও মুক্তি লাভের জন্য যে 8টি পথ বা মার্গের নির্দেশ দিয়েছিলেন তা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গ: সৎ সংকল্প, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রতিষ্ঠা, সৎ দৃষ্টি এবং সৎ সম্মুখ সমাধি। গুরুত্ব, বলা হয় যে এগুলির মধ্যে সৎ বাক্য, সৎ ব্যবহার, সৎ জীবনযাপনের দ্বারা মানুষ দেহ নিয়ন্ত্রণ করবে, আর সৎ চিন্তা, সৎ প্রতিষ্ঠা, সৎ বাক্যের দ্বারা তার মন নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে সৎ সংকল্প ও সৎ দৃষ্টির দ্বারা প্রজ্ঞা লাভ হবে। পরে হচ্ছে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? খুবই গুরুত্বপূর্ণ এক প্রশ্ন, দেখে নাও। পয়েন্ট করবে ভূমিকা, গুপ্ত বংশের বিশেষ করে সমুদ্রগুপ্তের ইতিহাস জানার ক্ষেত্রে এলাহাবাদ প্রশস্তি বিশেষ গুরুত্বপূর্ণ। 1 দিয়ে পয়েন্ট করে রচয়িতা, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। প্রশস্তিটি ব্রাহ্মী লিপি ও সংস্কৃত ভাষায় লেখা। গুরুত্ব, এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের পূর্বপুরুষদের নাম জানা যায়। এছাড়া সমুদ্রগুপ্তের আর্যবর্ত ও দাক্ষিণাত্য বিজয় সহ ব্যক্তিগত গুণাবলীর কথা জানা যায়। পয়েন্ট করে মন্তব্য, এই কারণেই এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপার দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপার দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেখলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করতে যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা
আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল